আসসালামাইকুম সবাইকে। বায়োসাই ভার্টেক্স হাবের পক্ষ থেকে পদার্থবিজ্ঞান নবম দশম শ্রেণীর আরও একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের আলোচ্য বিষয়সমূহ হচ্ছে গতি বিষয়ক লেখচিত্র ও সমস্যা। তো আমরা প্রথমেই গতি বিষয়ক দূরত্ব সময় লেখচিত্র দেখব এবং এরপর বেগ সময় লেখচিত্র দেখব। তো এগুলোর বিভিন্ন কেস পর্যবেক্ষণ করার পর আমরা এই বিষয়ে কয়েকটি গাণিতিক সমস্যা এখানে সলভ করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দূরত্ব সময় লেখচিত্রের তিনটি গ্রাফ। তো এখানে শূন্য বেগ একটি কেস, এবং এরপর হচ্ছে আমাদের সমবেগ আরেকটি কেস, এবং এরপর অসমবেগ হচ্ছে আমাদের আরও একটি কেস। তো শূন্যবেগ জিনিসটা কি? শূন্যবেগ জিনিসটা হচ্ছে এক্স অক্ষ, অর্থাৎ এক্স অক্ষ বরাবর আমি যে এখানে সময়কে রাখছি, তো এক্স অক্ষের প্যারালালি যদি আমার কোনো রেখা গমন করে, তাহলে সেটাকে আমি শূন্যবেগ বলতে পারতেছি। তো এটার আসলে ম্যাথমেটিক্যাল ওয়েটা কি, যে যেমন আমি এখানে ঢাল হিসাব করতে পারি। তো ঢাল হিসাবের সময় এখানে কিন্তু আমরা ঠিক দেখতে পাচ্ছি যে আমি এখানে যদি একটা টি চিন্তা যদি করি এই বরাবর, যেমন এখানে T1 একটা বিন্দু আমি চিন্তা করলাম। তো T1 এর উপর কিন্তু এই যে এই গ্রাফে, তারপর এই গ্রাফে, তারপর এই গ্রাফে, এই প্রত্যেকটাতে কিন্তু একই T1 এর জন্য আমি ভিন্ন ভিন্ন বিন্দু পেয়ে যাচ্ছি। এখানে আমি যদি আবার সেম জিনিসগুলোর উপরে আমি এখানে T2 আরেকটা রেখা যদি আঁকি, তাহলে এখানেও কিন্তু আমি একই T2 এর জন্য আমি তিনটা ভিন্ন ভিন্ন মান আসলে পেতে যাচ্ছি। তাহলে আমি যদি এটা 1 নাম্বার রেখা, এটা 2 নাম্বার রেখা, অ্যান্ড দেন এটা হচ্ছে 3 নাম্বার রেখা। এখন আমি যদি 1 নাম্বার রেখার ক্ষেত্রে এটা ঢালটা হিসাব যদি করি, তাহলে আমি এখানে পাবো যে ঢাল m ইকুয়ালস টু y2 মাইনাস y1 ডিভাইড বাই x2 মাইনাস x1। তো x অক্ষ বরাবর তো আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে t। তার মানে আমি এটার জন্য কিন্তু আমি এখানে এখানে x2 সমান হচ্ছে t1 অ্যান্ড x1 এর সমান হচ্ছে t2। তার মানে আমি এখানে পেয়ে যাচ্ছি t1 মাইনাস t2। অ্যান্ড দেন উপরে কিন্তু এখানে আমরা আসলে যে জিনিসটা দেখতে পাচ্ছি, T1 এবং T2 এর মান ডিফারেন্ট হলেও এই 1 নাম্বার রেখাতে কিন্তু আমার y এর মান সেম। তার মানে y2 মাইনাস y1 হচ্ছে আমার 0 হয়ে যাচ্ছে। তাহলে এই ঢাল হয়ে যাচ্ছে আমার 0। তাহলে ঢাল 0 মানে আমার দূরত্ব বাই সময়, যেটা আমার বেগ নির্দেশ করতেছে, আমার বেগও কিন্তু আলটিমেটলি এখানে 0 হয়ে যাচ্ছে। সো ইন দ্যাট কেস আমরা 2 নাম্বার গ্রাফ অ্যান্ড 3 নাম্বার গ্রাফ, আমরা তিনটার ক্ষেত্রেই কিন্তু আলটিমেটলি এখানে আমরা ঢাল শূন্য পাবো, অ্যান্ড দেন এটা হচ্ছে আমার শূন্য বেগ নির্দেশ করছে। এবারে আমরা সমবেগ যদি চিন্তা যদি করি, সমবেগের ক্ষেত্রে একদম সোজা একটি হিসাব, যে এটি মূলবিন্দুগামী হবে। এখানে মূলবিন্দু ও, তো মূলবিন্দু ও অ্যান্ড এক্স অক্ষে যদি আমি টি বসাই অ্যান্ড ওয়াই অক্ষে যদি আমি দূরত্ব চিন্তা করি, তাহলে তখন সাপোজ ধরো এখানে আমার একটা পয়েন্ট হচ্ছে লেটস সে T2 S2, অ্যান্ড লেটস সে এখানে আরও একটি পয়েন্ট হচ্ছে আমার T1 S1। সো আমরা ক্লাস 9-10-এ হায়ার ম্যাথে একাদশ চ্যাপ্টারে আমরা ঢালের যে সূত্রটা পড়ে এসেছিলাম, তো সেখানে কিন্তু আমরা জানি যে m ইকুয়ালস টু টেন থিটা, অ্যান্ড এইটা ইকুয়ালস টু হচ্ছে আমার S2 মাইনাস S1 ডিভাইড বাই T2 মাইনাস T1। তার মানে ডেল্টা S বাই ডেল্টা T। তো এই যে এখানে আমি ঢালটা যে পেলাম যে m ইকুয়ালস টু টেন থিটা, থিটার মান কিন্তু এখানেও আমার সেম। তাহলে এই m ইকুয়ালস টু টেন থিটা, এটাকেই আমি বলতে পারতেছি বেগ v। তার মানে সমবেগের ক্ষেত্রে আমার এটি y ইকুয়ালস টু mx ফরম্যাটের একটি ইকুয়েশন হয়ে থাকে। তো তার মানে এটা যেহেতু মূল বিন্দুগামী, তার মানে এটা c এর মান তো অবশ্যই 0। অ্যান্ড দেন এখানে আমি লিখতে পারি s ইকুয়ালস টু vt। সো এখান থেকে আমি কিন্তু s ইকুয়ালস টু vt দিয়ে ওই আমি সমবেগের সূত্রটাও কিন্তু পেয়ে যাচ্ছি। এবারে অসমবেগের ক্ষেত্রে আমি কি করতে পারি? তো অসমবেগের কনসেপ্টটা এখানে জেনে রাখাটা ইম্পর্টেন্ট, বাট এছাড়া আদার্স যে এখানকার জিনিসপাতি আছে এগুলো মেইনলি হচ্ছে ইন্টারমিডিয়েটের জিনিসপাতি আর কি। সো আমরা এখান থেকে যতটুকু দরকার ঠিক ততটুকুই আর কি জানবো। তো এইখানে আমরা ঢালের মানটা বের করতে পারি, এম ইকুয়ালস টু সেমভাবে ট্যান থিটা আমরা এখানে বের করতে পারি। এবারে অসমবেগের ক্ষেত্রে আমরা অসমবেগের ডেফিনেশনটা যদি খেয়াল করি, তাহলে আমরা
দেখতে পাবো যে তোমার সময় এবং বেগ এই দুটি কিন্তু আমার মানে সমহারে কিন্তু পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ এক একটা টাইম টু টাইম আমার যে এই যে দূরত্বের চেঞ্জটা সেটা কিন্তু আমার ভিন্ন হয়ে যাচ্ছে। তো এখানে যাই হোক, আমি এখানে যদি অতি ক্ষুদ্র পরিবর্তন চিন্তা করি তাহলে আমি এটার জন্য পেতে পারি, যেমন এই পরিবর্তনটা আমি ক্ষুদ্র করে যদি নেই তাহলে এটাকে লেটসে আমি ডিএস কল্পনা যদি করি। এই ত্রিভুজটা আসলে এতটাই ছোট চিন্তা করা হয়েছে যে আমার ডিএস টেন্ডস টু জিরো। ডিএস টেন্ডস টু জিরো মিনস যে আমার ডিএস এর যে ডেল্টা এস অর্থাৎ এস এর পরিবর্তনের মানটা ওটা একদম প্রায় জিরোর কাছাকাছি, অর্থাৎ 10-20 এরকম হইতে পারবে না, 0.00001, 0.00002 এরকম টাইপের। অ্যাট দি সেম টাইম এই যে এখানে ডেল্টা টি যেটা, সো ডেল্টা টিও কিন্তু টেন্ডস টু জিরো অ্যান্ড দেন সেটাকে আমি কিন্তু এখানে ডিটি বলছি। তো তাহলে এটা আমার মেইন সংজ্ঞা মোতাবেক এখানকার ডালটা আমি পেয়ে যাচ্ছি এম ইকোয়াস টু ডিএস বাই ডিটি মেইন সংজ্ঞা অনুযায়ী। অ্যান্ড দেন এটা যেহেতু থিটা কোণ উৎপন্ন করলো তাহলে এম ইকোয়াস টু টেন থিটা। এখন উচ্চতর শ্রেণীতে আমরা সেটা দেখতে পাবো যে এস এর একটা ফাংশন এখানে দেওয়া থাকবে। এস এর ফাংশন দেওয়া থাকার পর আমি সেটাকে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করলেই আদতে আমি ঢালের মান পেয়ে যাচ্ছি, এবং ঢালের মান পেয়ে যাচ্ছে মানে এখানে আমি বেগের মানটাও আসলে পেয়ে যাচ্ছি। সো দূরত্ব সময় লেখচিত্র থেকে আমরা আসলে শূন্য বেগ, সমবেগ, অসমবেগ এই 3 টাইপের ধারণা পেয়ে থাকি। এখানে আরেকটা জিনিস একটু বলে রাখি যে আসলে কিন্তু এখানে ডিএস টেন্ডস টু জিরো বিষয়টা এরকম না। আসলে এখানে আমার ডেল্টা টি টেন্ডস টু জিরো, অর্থাৎ টি টি এর সাপেক্ষে আমি যেহেতু চিন্তা করতেছি, সো এই কারণে ডেল্টা টি টেন্ডস টু জিরো হলে এস এর কি লেভেলের চেঞ্জটা হচ্ছে সেটাই কিন্তু আমি বেগের সাপেক্ষে চিন্তা করছি। তো তখন আমার আলটিমেটলি ডিএস বাই ডিটিতে আমি বেগের মানটা আসলে পেয়ে যাচ্ছি। সো এই বিষয়টা একটু আমরা খেয়াল রাখবো যে ডিএস যে তখন টেন্ডস টু জিরো হতেই হবে এমন কোনো আসলে কথা নেই। তো যাই হোক, ওই বিষয়ে আমরা ইন্টারমিডিয়েটে আরও ডিটেলসে ম্যাথ আছে, আমরা সেগুলো তখন দেখবো ইনশাল্লাহ। এবারে আমরা দেখব যে কিভাবে আমরা বেগ বনাম সময় লেখচিত্র থেকে সমবেগ, অসমবেগ অ্যান্ড অসমবেগের অসম ত্বরণের জিনিসপাতিগুলো পেয়ে থাকি আর কি। সো এখানে সমবেগের ক্ষেত্রে তো বোঝাই যাচ্ছে যে আমার সময় যাই যাক আমার বেগের মানটা কিন্তু সমান থাকবে। তাহলে এই যে দেখো সময় এখানে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, হোয়াট এভার যাই যাক আমার বেগের মানটা কিন্তু সবসময় সমানই থাকছে, ইকুয়াল থাকছে, এই গ্রাফেও আবার এই গ্রাফেও। তো তার মানে এটা কিন্তু আমার সমবেগ নির্দেশ করতেছে। সো এইখানে আমি যদি ঢালের মানটা চিন্তা যদি করি, এই গ্রাফের জন্য আমি চিন্তা করলে y2 মাইনাস y1 ডিভাইড বাই x2 মাইনাস x1। সো এখানে আমার হয়তো ডেল্টা টি থাকবে, বাট দেখো যে এই গ্রাফের ক্ষেত্রে আমার এখানেও পয়েন্ট যা, এখানেও ওয়াই স্থানাঙ্ক কিন্তু সেমই, ওয়াই স্থানাঙ্ক তার মানে ভি স্থানাঙ্ক কিন্তু আমার সেম। তার মানে এটার পরিবর্তন কিন্তু হচ্ছে জিরো, দ্যাট মিনস জিরো বাই ডেলটি ইট ইজ জিরো। তাহলে এই জিনিসটা আমার কি নির্দেশ করতেছে, আমি কি এটা বেগের পরিবর্তন হিসাব করলাম না, এটা কিন্তু আমি এখানে ডেল ভি বাই ডেল টি পরিমাপ করলাম। তাহলে ডেল ভি বাই ডেল টিকে আমরা এ হিসাবে চিহ্নিত করতে পারি, দ্যাট মিনস সমবেগের ক্ষেত্রে এ ইকুয়ালস টু জিরো এম এস ইনভার্স টু আমার আসবে। সো এই জিনিসটা অনেক সময় আসে যে সমবেগে কেন ত্বরণ শূন্য, সো সেটা আমরা অনুধাবনমূলক প্রশ্নে চাইলে এইভাবে গ্রাফ দিয়েও ব্যাখ্যা করে দিতে পারি। অসমবেগ, অসমবেগের ক্ষেত্রে দুইটা কেস ঘটে থাকতে পারে। সুষম ত্বরণের ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং জিনিস আমি দেখাই, যেমন এটা কিন্তু একটা মূলবিন্দুগামী সরলরেখা। এখন আমি এই পয়েন্টটাকে যদি চিন্তা করি ভি টু টি টু ভি টু, অ্যান্ড এই পয়েন্টটাকে যদি আমি চিন্তা করি টি ওয়ান ভি ওয়ান। এখন এটা যেহেতু মূলবিন্দুগামী তার মানে টি ইকুয়ালস টু যখন জিরো ছিল আমার কিন্তু ভি ইকুয়ালস টু জিরো, অর্থাৎ আমার আদিবেগ ইউ কিন্তু জিরো এম এস ইনভার্সন। সো এখান থেকে কি আমার ভি ইকুয়ালস টু এটি পাওয়ার কথা না? অবশ্যই পাওয়া উচিত। তাহলে এটার ক্ষেত্রে ঠিক এই আগের মতোই জিনিস যে আমার ঢালের মানটাই আসলে ত্বরণের মান নির্দেশ করতেছে, কারণ ঢালের মান দিয়ে আমি বেগের পরিবর্তন ডিভাইড বাই সময়ের পরিবর্তন হিসাব করতেছি। তো ডেল্টা ভি বাই ডেল্টা টি তার মানে এখানে ওয়াই স্থানাঙ্কের প্রতিনিধিত্ব করছে ভি,
তাহলে এখানে আমি লিখতে পারি ভি টু মাইনাস ভি ওয়ান ডিভাইড বাই এক্স স্থানাঙ্কের প্রতিনিধিত্ব করছে টি, টি টু মাইনাস টি ওয়ান। সো আমি তখন এই ইকুয়েশনটা লিখে ফেলতে পারি যে এ ইকুয়ালস টু ডেল্টা ভি বাই ডেল্টা টি। সো এখানে এটা আবার এ ইকুয়ালস টু টেন থিটা, এটা তো আজীবন সত্য যে ঢালের মান যে টেন থিটার সমান হবে। সো এখন এই জিনিসটা এখানে একটু খেয়াল করার মতো, ভি, ভি আসলে ওয়াই স্থানাঙ্কের প্রতিনিধিত্ব করছে, তাই না? তাহলে ভি এর জায়গায় আমি ওয়াই লিখতে পারি। এ কিসের প্রতিনিধিত্ব করছে? এম এর, তার মানে ওই যে এম লিখে ফেলতে পারি। টি প্রতিনিধিত্ব করছে এক্স এর, তার মানে ওয়াই ইকুয়ালস টু এম এক্স। তাহলে এই যে আমরা পেলাম যে মূলবিন্দুগামী রেখার যে ইকুয়েশন সেটা ওয়াই ইকুয়ালস টু এম এক্স, কারণ এখানে তো সি এর মান 0। সো এটাও কিন্তু প্রমাণ করা যায় যে ভি ইকুয়ালস টু এটি ওয়াই ইকুয়ালস টু এম এক্স থেকে, যেহেতু এটা মূলবিন্দুগামী একটা সরল রেখা। দেন অসমবেগ অসমতরণ। সো এটার ক্ষেত্রে ওই যে আগের মতো যে এস টি এর যে হিসাবটা আমরা করেছিলাম, এখানেও কিন্তু সময়ের সাথে বেগের পরিবর্তনটা সমহারে হয় না, একটা অসমতার সৃষ্টি করে। সো এই কারণেই আমরা এখানে ক্যালকুলাস ইউজ করব, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস অবভিয়াসলি। তো এখানে ঢালের মান, ঢাল ইকুয়ালস টু হচ্ছে এ ইকুয়ালস টু টেন থিটা ইকুয়ালস টু ডিভি বাই ডিটি। সো এখানে ডিটি অর্থাৎ ডেল্টা টি যখন টেন্স টু 0 হয় তখন সেটাকে আমরা এখানে ডিটি লিখে ফেলতে পারি। তো সেখানে আমরা আপাতত এতটুকু জানলেই চলবে। আসলে বিষয়টা হচ্ছে এখানে লিমিট ডেল্টা টি টেন্স টু 0, অর্থাৎ ডেল্টা টি যখন আমার 0 এর সন্নিকটবর্তী হতে থাকে তখন আমার ভি এর পরিবর্তনটা ঠিক কেমন হচ্ছে, অথবা তখন ওটার সীমাস্ত মানটা কেমন আসতেছে, ওটাকেই তখন আমরা লিখে ফেলতে পারি ডিভি বাই ডিটি। এই বিষয়ে আসলে উচ্চতর শ্রেণীতে আরও আলোচনা আছে আমাদের, তো এগুলা পড়ে জানলেও চলবে। তো আপাতত এতটুকুই জানি যে তখন আমরা ডিভি বাই ডিটি, ভি এর ফাংশনটা দেওয়া থাকলে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করে দিলে আমরা তখন ত্বরণের মানটা পেয়ে যাই। তো এখানে আবার আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে, আমি যেটা এই যে এখানে দেখাচ্ছি যে ডিভি বাই ডিটি। সো এই জিনিসটাকে আমরা লিখতে পারি যে ভি এর ইকুয়েশনটা আমরা কি জানতাম, ডিডিটি অফ এস না? তাহলে এই পুরা জিনিসটাকে আমরা লিখতে পারি ডি টু এস ডিভাইড বাই ডিটি টু। আমরা এইভাবে আর কি পুরা জিনিসটাকে লিখে ফেলতে পারি। তার মানে ডিভি বাই ডিটি যেই কথা, ডি টু এস ডিভাইড বাই ডিটি টু সেম কথা। তো যাই হোক, এগুলো আমাদের আসলে নবম দশম শ্রেণীর কোনো পরীক্ষাতে আসার কথাও না এবং আসা উচিতও না। সো জাস্ট আইডিয়া দেওয়ার জন্য জাস্ট জেনে রাখলাম আর কি। এবার আমরা বিগত বছর বোর্ডে আসা একটি সৃজনশীল প্রশ্ন দেখে নিই। এখানে একটি গ্রাফ দেয়া আছে। সো এখানে আসলে তোমার এক্স অক্ষ যেটি আছে, এক্স অক্ষে আমরা সময় চিন্তা করেছি অ্যান্ড ওয়াই অক্ষে হচ্ছে আমরা বেগ চিন্তা করেছি। সো এখানে একটা পয়েন্ট এক্স স্থানাঙ্কের জন্যে আমরা ওয়াই বরাবর একটা মান আমরা এ ঠিক পেয়ে যাচ্ছি আর কি। এখানে আমরা এ পয়েন্টের স্থানাঙ্ক আসলে বলতে পারি এক্স কমা 15। সো আমার প্রথম কোশ্চেন হচ্ছে যে লেখচিত্রে ও এক্স কত সময় তা গাণিতিকভাবে নির্ণয় করো, অর্থাৎ আমার এতটুকুর মান জানতে চাইছে। সো আমি যদি এখানে এ থেকে একটা পয়েন্ট, যদি পয়েন্টের দিকে আমি যদি এইভাবে একটা পারপেন্ডিকুলার ড্র করি, দেন আমার কিন্তু এখানে একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে, রাইট? তাহলে সমকোণী ত্রিভুজটা আমি যদি পেয়ে যাই, তাহলে ত্রিভুজ ও এ এক্স, সেখান থেকে আমি কি লিখতে পারি, ট্যান থিটা। ট্যান থিটা ইকুয়ালস টু আমরা লিখে ফেলতে পারি এ এক্স ডিভাইডেড বাই ও এক্স। এখন ট্যান থিটা ইকুয়ালস টু আমরা কি জানি, এম, কারণ সেটা ডাল। অ্যান্ড এক্স এর মান কত জানি, এক্স এর মান কিন্তু এই যে পুরাটুকুর মান কিন্তু আমাদের 15। তার মানে আমরা এখানে লিখতে পারতেছি 15 ডিভাইড বাই ও এক্স এর মতোই আমাদের থাকবে। এখন আমার কিন্তু এখানে দেয়া আছে যে ওবি রেখার ঢাল হচ্ছে 1.5। তাহলে ওবি রেখার ঢাল যা, আমার কিন্তু এখানে ও এ অ্যান্ড ওবি একই রেখার উপর অবস্থিত হয়, ও এ রেখার ঢালও কিন্তু তাই। দ্যাট মিন্স আমার কিন্তু ও এ রেখার ঢালও আমি 1.5ই পাচ্ছি। তাহলে 1.5 ইকুয়ালস টু 15 বাই ও এক্স অ্যান্ড দেন ও এক্স ইকুয়ালস টু 15 বাই 1.5, অ্যান্ড আমি সেটা পেয়ে যাচ্ছি ইটস ইকুয়ালস টু 10 সেকেন্ড।
সো দ্যাটস দ্য অ্যান্সার। তার মানে লেখচিত্রে ওএক্স আসলে 10 সেকেন্ড সময়। সেকেন্ড কোয়েশ্চেনটা যদি আমরা খেয়াল করি, গাড়িটি বি বিন্দু থেকে ই বিন্দুতে সরাসরি আসলে এর ত্বরণের কিরূপ পরিবর্তন ঘটবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। লেটস সি, এখানে বি থেকে ইতে যাওয়ার সময় আমার প্রথমে বি থেকে সিতে গিয়েছে, তারপর সি থেকে ডি, দেন হচ্ছে টি থেকে আবার ই। তো এখানে বি থেকে সি এ যাওয়ার সময় সময়ের সাথে সাথে কিন্তু আমার বেগের মান হ্রাস পাচ্ছে। তার মানে হচ্ছে এখানে মন্দন ক্রিয়েট হচ্ছে। অ্যান্ড সি থেকে ডিতে যখন যাচ্ছে সেটা সমবেগে যাচ্ছে, ডি থেকে ইতে যখন যাচ্ছে তখন কিন্তু সেটাতে আবার আমার মন্দন ক্রিয়েট হচ্ছে। সো এখন আমরা প্রথমে প্রত্যেকটা আলাদা আলাদা করে বের করব, অ্যান্ড দেন হচ্ছে ডিরেক্টলি যদি সেটা বি থেকে ইতে যেত তাহলে এর কি পরিমাণ মন্দন হতো আমরা সেটা বের করব। এবার আমরা এখানে যদি খেয়াল করি যে বিসি এর ক্ষেত্রে এখানে আমার বি পয়েন্টটা ছিল হচ্ছে 20 অ্যান্ড 30, অ্যান্ড সি পয়েন্টটা আমার ছিল হচ্ছে 30 15। তার মানে আমি দুইটা পয়েন্ট জানি, আমার কি এটা ঢাল বের করা কোনো বিষয় না। তাহলে আমার একটা পয়েন্ট 20 30, আর একটা হচ্ছে 30 15। তাহলে আমার এখানে এম অফ বিসি, দ্যাট মিনস বিসি রেখার ঢাল, তাহলে বিসি রেখার ঢালটা আমার আসবে হচ্ছে 15, এই যে এখান থেকে 15 মাইনাস 30 ডিভাইড বাই 30 মাইনাস 20, 15 মাইনাস 30 divided by 30 minus 20 equals to minus 15 by 10 equals to minus 1.5 ms inverse 2। সো এটা কিন্তু হচ্ছে আমার বিসি অংশে ত্বরণের মান, যেহেতু এটা ডেল ভি বাই ডেল টি, তার মানে হচ্ছে কিন্তু আমার এটাই কিন্তু ত্বরণ, এবং এখানে মাইনাস চিহ্ন এটাই রিপ্রেজেন্ট করতেছে যে এখানে মন্দন ক্রিয়েট হচ্ছে। এবারে আমরা যদি সিডি অংশ খেয়াল যদি করি, সিডিতে কিন্তু এটা 40 15 ডি এর স্থানাঙ্ক, তার মানে আমার বেগের চেঞ্জ হচ্ছে না। তাহলে এখান থেকে কিন্তু আমি বুঝে যাচ্ছি যে আমার এম সিডি এর ঢাল কত আসতেছে। তাহলে এম সিডি ইকুয়ালস টু, এখানে আমরা পাবো হচ্ছে 15 মাইনাস 15 ডিভাইড বাই 40 মাইনাস 30, 15 minus 15 divided by 40 minus 30 equals to 0 by 10 equals to 0 ms inverse 2। তাহলে সিডি অংশে আমার ত্বরণের মান 0 আসতেছে, তার মানে সিডি অংশে কিন্তু এটা আমার সমবেগে যাচ্ছে। আমি এখান থেকে এই সিদ্ধান্তই নিতে পারি যে সিডি অংশে আমার সমবেগে চলতেছে গাড়িটা। ডি অংশ যদি আমি পর্যবেক্ষণ করি, ই বিন্দুর স্থানাঙ্ক আমার কত আসতেছে, ই বিন্দুর স্থানাঙ্ক 50 0, তার মানে একটি বিন্দু হচ্ছে 40 15, এই যে এভাবে। তাহলে একটি ছিল 40 15 অ্যান্ড আরেকটি, এটা ছিল ডি বিন্দুর স্থানাঙ্ক, অ্যান্ড ই বিন্দুর স্থানাঙ্ক ছিল 50 0। তাহলে আমি যদি এখানে ঢাল অফ ডি বের যদি করি, 15 মাইনাস 0 ডিভাইড বাই 40 মাইনাস 50, সো এখানে আমরা পেয়ে যাব মাইনাস 1.5 ms ইনভার্স 2। সো এটাও কিন্তু হচ্ছে আমার ডি অংশে ত্বরণের মান, অ্যান্ড দেন এখানে যেহেতু মাইনাস চিহ্ন, এটাই রিপ্রেজেন্ট করতেছে যে এটা কিন্তু এখানে মন্দন হচ্ছে। এবার আমি যদি এখানে ডিরেক্টলি ধরো আমি বি থেকে ইতে যেতাম, অর্থাৎ 20, 30 পয়েন্ট থেকে 50, 0 পয়েন্টে যেতাম, 20, 30 পয়েন্ট থেকে 50, 0 পয়েন্টে যেতাম, তখন কি হতো? অর্থাৎ বি পয়েন্ট থেকে আমি সরাসরি ই পয়েন্টে চলে যাচ্ছি, তখন এম বি ইকুয়ালস টু আমার তখন আসতো 30 মাইনাস 0 ডিভাইড বাই 20 মাইনাস 50, 30 ডিভাইড বাই, এখানে আমার আসতো মাইনাস 30, দ্যাট মিনস
-1 ms ইনভার্স 2, এটা তোমার ডিরেক্টলি আমার বি অংশে ত্বরণের মান, অ্যান্ড আদতে এটা হচ্ছে মন্দনের মান হতো। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে গাণিতিকভাবে বিশ্লেষণ করেই প্রত্যেকটা অংশে কিন্তু ত্বরণের মান আমার বিভিন্ন, এবং আমি যদি ডিরেক্টলি বি থেকে ইতে যেতাম তখন কিন্তু ত্বরণের মান আরও চেঞ্জ হয়ে যেত, তাহলে ত্বরণের মান কোনো অংশে এখানে আমার সেম আসতেছে না। সো তখন সেটা এই গাণিতিকভাবে বিশ্লেষণ করে আমি এই জিনিসটাই আসলে পাচ্ছি। আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। এখানে আমাদের মোটামুটি পদার্থবিজ্ঞান নবম দশম শ্রেণীর গতির চ্যাপ্টারের মূল বইভিত্তিক ক্লাস এবং সেই সাথে কনসেপচুয়াল যত জিনিসপাতি আছে সেগুলো আলোচনা করা শেষ আমাদের মোটামুটি। তো আরও 2টি প্র্যাকটিস প্রবলেম নিয়ে ক্লাস থাকবে, যেগুলোতে আমরা বোর্ডের বিভিন্ন ইম্পর্টেন্ট ম্যাথ নিয়ে আলোচনা করব। তো যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত আপডেট পেতে, এবং পরবর্তী ক্লাসে শীঘ্রই আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।